সেথায় আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি রূপসী বাংলা টেলিভিশনের নিয়মিত আড্ডা, সেলিব্রিটি আড্ডায়। আর আজকে আপনাদের সঙ্গে আছে আমি আরিয়া সাবা খান, আর আমার সাথে রয়েছেন বিশিষ্ট কণ্ঠশিল্পী, সংবাদ উপস্থাপিকা ও শিক্ষাবিদ নাজনীন আহমেদ। কেমন আছেন আপনি? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? জি, আমি খুব ভালো আছি। আমরা আজকে আপনার সাথে কথা বলতে চাই যে আসলে আপনি তো বিভিন্ন মাধ্যমে কাজ করেন, তো কোথায় কোথায় আপনি কি করছেন সেটা আমরা দর্শকদের সামনে একটু তুলে ধরতে চাচ্ছি। আপনি যদি একটু বলেন যে আপনি কোন কাজটা কোথায় করেন। অনেক ধন্যবাদ আপনাকে এবং রূপসী বাংলার যারা দর্শক আছে সবাইকে অনেক অনেক অভিনন্দন, শুভকামনা সবার জন্য। তো আমি নাজনীন আহমেদ, এটা আসলে আমার নিউজ নেম নাজনীন আহমেদ, আর আমার বেসিক্যালি আমি নাজনীন নামে পরিচিত, নাজনীন আক্তার। তো আমি আছি একটা ইংলিশ মিডিয়াম স্কুল, মাস্টার মাইন্ড স্কুল, এটা ধানমন্ডি ব্রাঞ্চে। আমি এখানে আছি ও লেভেলস অ্যান্ড এ লেভেলস এর ডিপার্টমেন্টাল হেড হিসেবে, কেমিস্ট্রি ডিপার্টমেন্টে। আচ্ছা, এটা 22 বছর ধরে আমি আছি, আমার শিক্ষকতা পেশা। আর আছি বেসরকারি টেলিভিশন চ্যানেল এনটিভিতে সিনিয়র নিউজ প্রেজেন্টার হিসেবে। আর এই এর মাঝখানে আর কি যেটা গানটাই আসলে আমার মেইন প্রফেশন বলেন বা প্যাশন বলেন, গানটাই আমি ধরে রাখতে চেয়েছিলাম, বাট গানটা এখন একটু পিছিয়ে পড়ে গেছে। তারপরেও আমি অনেকগুলো টিভি চ্যানেলে গান করেছি, কিছু দু একটা মৌলিক গান এর মধ্যে করে রেখেছি, বাট সময়ের অভাবে ওগুলো ঠিক মতো করা হচ্ছে না। বাট আমার ক্লাসিক্যালের তালিম নেওয়া আছে ওস্তাদ সঞ্জীবদের কাছে দীর্ঘ সময় ধরে। আচ্ছা আচ্ছা, ওস্তাদ সঞ্জীব দে কিছুদিন আগে প্রয়াত হলেন এবং এই দেশে একজন বিখ্যাত ওস্তাদ। তার কাছে এই দেশের অনেক প্রখ্যাত শিল্পীরাই কিন্তু তালিম নিয়েছেন এবং তার ছাত্রছাত্রী দেশে অনেক আছে সঙ্গীত জগতে। আপনি তার কাছে তালিম নিয়েছেন। আচ্ছা, আপনি কোন ধরনের গান আসলে করে থাকেন? আমি আসলে গান তো সব ধরনের গান, আমি আবারও বলছি যেহেতু ক্লাসিক্যালটা শেখা আছে, যার জন্য আমি সব ধরনের গানই আসলে গাওয়ার চেষ্টা করি। যেটা আমাকে টানে, যে সুরটা আমাকে টাচ করে, আমি সেটাই, আমার মনে হয় যে সেটা যে কোনো ঘরানার গানই হতে পারে, আমার গাইতে ভালো লাগে। তবে মোস্টলি আমি যেটা করি সেটা হচ্ছে পুরোনো দিনের কিছু গান আছে, আমাদের দেশের সিনেমার কিছু গান আছে যেগুলো আমার সবসময়ই ভালো লাগে গাইতে, সেই গানগুলো একটু বেশি গাওয়ার চেষ্টা করি। আচ্ছা, আমরা তো প্রায় দেখি আপনাকে ওই ধরনের গানগুলা পরিবেশন করতে, দেশে এবং বিদেশে কিন্তু আপনার প্রচুর দর্শক ভক্ত আছে। তো এই যে গানগুলা করেন, আপনার স্টেজও আপনার পারফরমেন্স আমরা যখন দেখি, তো এই যে সংবাদ পাঠিকা এবং একজন সঙ্গীত শিল্পী এর মধ্যে কিন্তু একটা বিশাল ফারাক রয়েছে, এটাকে আপনি কিভাবে মূল্যায়ন করবেন? একদমই ঠিক বলেছেন। আবার শিক্ষকতা, ওটাও কিন্তু একটা ডিফারেন্ট, হ্যাঁ ডিফারেন্ট একটা জনরা। তো যেটা হয়, আমি যখন নিউজ প্রেজেন্টার, সংবাদ উপস্থাপনা করি তখন আমি টোটালি ডিফারেন্ট। তখন আমি নাজনীন আহমেদ, আমার এটা নিউজ নেম নাজনীন আহমেদ। যখন আমি হট সিটে বসছি, তখন আমি আমার অডিয়েন্স, মানে আমার বাংলাদেশের মানুষকে বা পৃথিবীর মানুষকে আমি আমার বাংলাদেশের ঘটনা, ভালো মন্দ সব মিলিয়েই থাকে। তো ওই জিনিসটাকে আমি মাথায় রেখে তখন আমি আমার যে অন্য প্রফেশনে, আমি যে গান গাই, আমি যে শিক্ষকতা করি, ওই জায়গাগুলো আমার মাথায় তখন থাকে না, ভুলে যাই আমি। তখন আমি একেবারে টোটালি ওই ক্যারেক্টারে, আমি সংবাদ উপস্থাপক। আমাকে তো বিশ্বাস করাতে হবে যে আমার কথা দিয়ে যে আমি যে একটা সংবাদ বলছি, সেই সংবাদটা কতটা অথেন্টিক বা কি, সেই জিনিসগুলোকে আমি আমার ভিতর আগে ধারণ করি। নিউজটা তো পড়ি আগে নিজে, সেটাকে ধারণ করে দেন আমি ওটাকে প্রেজেন্ট করি। তখন সারা দেশ এবং সারা বিশ্ব তাকিয়ে থাকে আপনার দিকে, আপনি কি বলছেন, আপনার কথাটা শোনার জন্য। একদমই তাই, সেটা। আর যখন আমি আবার শিল্পী নাজনীন আহমেদ,
গান গাচ্ছি, গান গাবো, এখানে আবার দু রকমের ক্যাটাগরি আছে। আমি কি স্টেজে গাচ্ছি, নাকি আমি কোনো টিভি চ্যানেলে গাচ্ছি, মানে কোনো টিভিতে কোনো গাচ্ছি, নাকি আমি কোনো ঘরোয়া প্রোগ্রামে গান গাচ্ছি। তো এক একটা এনভায়রনমেন্ট কিন্তু এক এক রকমের। তো আমি ঠিক ওই জায়গাগুলোতে ওভাবেই মেনটেন করার চেষ্টা করি। তার সাথে আরেকটা জিনিস আমি খেয়াল করি, মানে আমি মনে রাখি বা মাথায় রাখি, সেটা হচ্ছে যে আমাকে ভাবতে হবে আমি গান গাচ্ছি বলেই আমি একেবারে এমন কোনো কিছু করব না যেটা আমার প্রফেশনকে, যেমন আমি সংবাদ উপস্থাপক, আমি শিক্ষকতা পেশায় আছি, এই দুইটা জায়গাকে কনফ্লিক্ট করে, এটা আমি আবার মাথায় রাখি। তো সব কিছুটাকে মাথায় রেখে আসলে আমি এই কাজগুলো করার চেষ্টা করি। আর শিক্ষকতাতে যখন যাচ্ছি তখন তো একদমই টোটালি মানে নাজনীন মিস কেমিস্ট্রি, আমি আছি তো ইয়াতে বললাম, আগেই বলেছি যে মাস্টারমাইন্ড স্কুলে আছে, তো আমি ওখানে 22 বছর ধরে শিক্ষকতা করছি। আমি এখন এ লেভেলস, ও লেভেলস এর, এটা ব্রিটিশ অ্যান্ড কারিকুলাম ফলো করে, জানেন বোধহয় আপনি এটা সবই। তো এই আর কি, তো তখন আমি এটা ধানমন্ডি ব্রাঞ্চে। জি, আপনার স্টুডেন্ট ছিল আমার চাচাতো বোন এবং চাচাতো ভাই, আমি অনেকদিন পরে জানিয়ে দিলাম, তারা এখান থেকে বেরিয়ে গেছে অনেক আগেই। আপনার স্টুডেন্ট ছিল, আমি তাদের কাছ থেকে আপনার সম্পর্কে আরো অনেক কিছু জেনেছিলাম। তো যাই হোক, এই যে আমি কেন বললাম যে আপনি একজন মানে টিচার, যখন আপনি স্কুলে যান তখন সেখানে সম্পূর্ণই তাদের সাথে আপনি মিশে যান, আবার যখন স্টেজে আসেন, যখন পারফরমেন্স করেন, তখন কিন্তু আবার একজন শিল্পী সুলভ আচরণ আপনার মধ্যে থাকে। এবং যখন টেলিভিশনের পর্দায় আপনি বসেন নিউজ প্রেজেন্টার হিসেবে, তখন কিন্তু আপনাকে পাওয়া যায় একজন প্রেজেন্টার হিসেবে। এই যে তিন জায়গার তিন রকমের আবির্ভাব একই ব্যক্তি, এটা কিন্তু মানুষ খুব সুন্দরভাবে এনজয় করে, যেটা আমিও করতাম এক সময়। সেটাই, আপনিও তো অনেক অনেক, আমি অনেকে হয়তো জানে না, আপনার তো মনে হয় সব সেক্টরেই বোধহয় গানটা শুধু আপনি গান না, বাট গান রিলেটেড অনেক কিছু আপনার এক্সপেরিয়েন্স, আপনি গীতিকার, তারপরে আপনি সংগঠক, খুব ভালো সংগঠক, তারপরে আপনি আছেন আপনার সাংবাদিকতা পেশাতেও আছেন। তো আপনি নিশ্চয়ই জিনিসটা আরো ভালো বুঝবেন যে মানে এগুলো কেন করতে পারছেন। নিশ্চয়ই আপনি এক একটা জায়গায় আপনি নিজেকে ওভাবে রিপ্রেজেন্ট করেন, এবং এটা যদি ঠিক মতো আপনি না করতে পারতেন তাহলে আজকে কিন্তু আপনি আলী আশরাফ আখন্দ হতেন না। এটা আমি বিশ্বাস করি মনে প্রাণে। এই একদম ঠিক, একদম ঠিক। কারণ হচ্ছে কি, একজন শিল্পী কিন্তু আপনি দেখেন, আমার মিসেস সে গান করে, কিন্তু সে কিন্তু আরেকজন শিল্পীকে কখনো প্রোভাইড করতে পারে না। কেন পারে না? সে নিজেই শিল্পী। আমি শিল্পী না হলেও আমি সংগঠক, আমি গীতিকার, আমি সুরকার, আমি সাংবাদিক নেতা, সেই হিসেবে আমি কিন্তু আর 10 জন শিল্পীকে প্রোভাইড করতে পারছেন। একজন শিল্পী একজন শিল্পীকে প্রোভাইড করার কোনো অবস্থা নেই, কারণ সে তো নিজেই রিপ্রেজেন্ট করতে পারছেন, ভালো ভালো প্রতিভা। হ্যাঁ, এখন এই যে রিপ্রেজেন্ট করছে বা করছি, সেটার কিন্তু একটা কারণ হচ্ছে যে আমি সবাইকে প্রোভাইড করার চেষ্টা করি, এবং দেশে বিদেশে কিন্তু আমার প্রচুর শিল্পী আছে, আমার অনেক ফ্যান আছে, আমার শুভান্নদয়ীরা রয়েছে। আমার কাছে ভালো লাগে মাঝে মধ্যে যখন আমার টক শো গুলো তারা দেখে, আমাকে রাতে ফোন করে, আমার কাছে ভালো লাগে যে আসলে ওরা আমাকে এখনো ফিল করে, বা বিদেশের মাটিতে থেকেও আমাকে তারা দেখতে চায়। এটাই আপনার কাজের যোগ্যতা, এটাই আপনার অ্যাচিভমেন্ট। জি, তো আপনিও কিন্তু আমি দেখেছি যে দেশের বাইরে অনেক লোক আপনার আছে যারা আপনার ভক্ত, শুভান্নদয়ী, তারা কিন্তু আপনার গানটা শুনতে চায়। তারা তো আপনার নিউজটা দেখেই, কিন্তু গান কিন্তু শুনতে চায়। তো তাদের জন্য আপনি যদি 2 লাইন গান একটু আমাদেরকে শোনান। জি, নিশ্চয়ই। আমার খুব পছন্দের একটা গান, আমার মনে হয় সবারই খুব পছন্দের গান, শুধু রুনা লায়লা ম্যামের একটা গান গাওয়ার চেষ্টা করছি। আমরা শুনে আসি গানটা। অনেক বৃষ্টি ঝরে তুমি এলে, যেন এক মুঠো রোদ্দুর আমার 2 চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে কত বেদনার বিষণ্ণ মেঘে ভেসে ভেসে এলে তুমি অবশেষে, তাই বাতায়নে ময়ূরের ঝিলিমিলি
ঝিলিমিলি আজ সারাদিন ধরে আমার দু চোখ ভরে তুমি এলে। অনেক বৃষ্টি ঝরে। চমৎকার চমৎকার একটি গান আপনি পরিবেশন করলেন। আসলে এই জন্যই আমি বলি যে আপনার পর্দাটা এক জিনিস এবং স্টেজ আরেক জিনিস। আপনি টেলিভিশনে যখন সংবাদ উপস্থাপনা করেন এটা যেমন একরকম, কিন্তু আপনার সঙ্গীতের বিষয়টা কিন্তু আলাদা। আমি খুব কমফোর্ট ফিল করলাম, আনন্দ পেলাম যে আপনার এই গানটাতে, এবং এটা কিন্তু আমি বহুবার শুনেছি আপনার কণ্ঠে, ভালো লাগলো। আচ্ছা নাজনীন আহমেদ, আপনাকে আরেকটা জিনিস আমি প্রশ্ন করি, সেটা হচ্ছে আপনার পরিবারে শুধু আপনি কিন্তু শিল্পী না, আমরা যেটা জানি, দর্শকরা যা জানে না, সেটা হচ্ছে আপনার হাজবেন্ড কাজল মাহমুদ, তিনিও একজন প্রখ্যাত কণ্ঠশিল্পী। আপনার সন্তান সেও কিন্তু একজন এই সময়ের খ্যাতনামা কণ্ঠশিল্পী। তো এই বিষয়টা যদি একটু আমাদেরকে বলেন। এখান থেকে তাহলে একটু পিছন থেকে আসতে হবে। জি বলেন। আমি আজকে নাজনীন আহমেদ হয়ে ওঠার পেছনের একটু কাহিনী না বললেই নয়। কারণ অ্যাকচুয়ালি মানে কোনো কিছুর সফলতার পিছনে তো কোনো না কারোর কন্ট্রিবিউশন থাকে। উপরে আল্লাহ তাআলা তো আছেনই, তার নিজে কারো না কারো কন্ট্রিবিউশন থাকে। তো আমি সেই ক্ষেত্রে প্রথমেই যার নাম আসবে সে হচ্ছে আমার হাজবেন্ড কাজল মাহমুদ। এবং সে সংস্কৃতি পরিমণ্ডলেই তার বড় হওয়া, এবং ছোটবেলা থেকেই গান গেয়ে গানটাই নিয়েই সে মানে অনেক গান পাগল মানুষ। তো যখন আমার সাথে পরিচয় হলো, এবং তখন আমি গান আসলে আমার বাসায় একটু রেস্ট্রিকশন ছিল। সেটা আমার বাবার সাইড থেকে, আব্বু মানে সবসময় বলছেন যে আমাকে যে পড়ালেখাটা করো আগে। আব্বার একটা ধারণা যে গান গাইলে পড়ালেখাটা নষ্ট হবে বা হবে, তো হয়তো তার কোনো এক্সপিরিয়েন্স থেকে তখন বলতো। তো খুব রাগ হতো আমার, কারণ আমি গান গাইতে চাই, আব্বা দেয় না। ইভেন কি আমাকে তখন শিখতেও দেয় নাই। এইটা আমার সাথে ওর যখন পরিচয় ওর সাথে শেয়ার করেছিলাম, তো তখন তো আর কোনো কিছু তার হাতে ছিল না। দেন বিয়ের পরে যেটা হলো সেটা হচ্ছে আমি কিন্তু ক্লাসিক্যালের তালিম নেওয়া শুরু করেছি ওস্তাদ সঞ্জীবদের কাছে বিয়ের পর থেকে, এবং সেটা কাজল মাহমুদের হাত ধরে। সে বললো যে তোমাকে মানে কোথাও না কোথাও ক্লাসিক্যাল এরিয়াতে যেতেই হবে, তোমার যেহেতু ভয়েস কোয়ালিটি, যেটা আমি আমার এক্সপিরিয়েন্স থেকে বলি, এত ভালো আর কি, তো তুমি শিখো এবং এটার জন্য যা যা করার আমি করব। ওই আমার শুরু হলো ইন্সপিরেশন দেওয়ার একটা মানুষ। তো আর আমি তো চাই সব সময়। তো ওই থেকে শুরু হলো নট অনলি মানে গানের জায়গা, আমার নিউজ প্রেজেন্টেশনেরও যখন আমি গান তো মানে আমার শুরুটা তো গান গাওয়া থেকে। তো গান গাচ্ছি, গান চলছে, প্র্যাকটিস করছি, সেও করছে। সে বাংলাদেশ টেলিভিশনে, কাজল মাহমুদ বা বাংলাদেশ টেলিভিশন এবং বেতারের স্পেশাল গ্রেডের এনলিস্টেড আর্টিস্ট, কিন্তু প্রফেশনালি ওভাবে নিতে পারে নাই। জানেন যে ওভাবে প্রফেশনালি আমাদের দেশে সঙ্গীতটাকে নেওয়া যায় না, বাট নিতে পারা উচিত। আমরা চাই যেন নেক্সট জেনারেশন বা এখন যারা আছে তারা যেন নিতে পারে, এরকম একটা ব্যবস্থা হওয়া উচিত। যাই হোক, সেটা সেই কথায় পরে যাওয়া যাবে। তো আমাকে এরকম ভাবে শুরু করে দিল গানের সাথে। এরপরে আমার মনে হলো যে আমি 2000 আমার বিয়ের পরে গান নিয়ে তো আছি। এরপরে আমার 2002 বা 3-তে আমি আমার যে 21শে টেলিভিশন যে আসলো, তখন আমার নিউজ পড়ার প্রতি খুবই একটা আগ্রহ হলো। এবং আমার তখন তো এত ওই যে মানে আপনার যে টিভি চ্যানেল নাই, তারপরে আপনার মানে নিউজটা কিভাবে পড়তে হয় এটার জন্য ওরকম কোনো প্ল্যাটফর্ম ওরকম কিছুই ছিল না, তৈরি হয় নাই। তো আমি তখন ওকে বললাম যে এরকম আমি তো একটু নিউজ পড়তে চাই, আমার মনে হচ্ছে আমি পারবো। বলে হাউ কাম, কিভাবে পারবা তুমি? আমি বললাম যে দেখা যাক না কিভাবে পারবো, যখন এখন তো অনেকগুলা চ্যানেল আসছে, আমি দেখি, আমি নিজে আমি ওগুলো ফলো করব। যেমন সামিয়া জামান আপা, সামিয়া রহমান আপা, ওনাদেরকে আমি ফলো করছি। এবং মনে হয়েছে যে ওনারা যা যা করতেন, আমি জানি না ভিতরে কি ছিল বা কিভাবে কি হয়েছে, সামনে থেকে মনে হয়েছে যে ওনারা এমন করে পড়ছেন, তাহলে আমি এই করি। তো তখন কি করলাম, তখন আমার বড় ছেলে
শামির মাহমুদ, ওর কথাতে পরে আসছি। ওর ওর হচ্ছে 3 বছর বয়স। তো আমি কি করলাম, ওই যে পেপার থেকে নিউজগুলা এরকম বড় করে লিখে ওকে বললাম যে বাবা তুমি আয়নার সামনে ধরো, আমি ওখানে হ্যাঁ পড়ি, এবং এইটার সহযোগিতা পুরাটাই করেছে কাজল মাহমুদ। আর ছেলে তো খুবই ছোট, বাট ওকে কাজে লাগিয়েছে, তুমি ধরে থাকো। তো আমি যখন ওই পড়তাম তখন কাজল মাহমুদ সামনে থাকতো এবং বলতো যে তোমার এক্সপ্রেশনটা হচ্ছে না, এটা এরকম করে দাও, এটা এমন করে দাও, তোমার রোবটের মতো, মানে যেগুলো ইভেন কি এখনো পর্যন্ত আমার ওয়ান অ্যান্ড অনলি ক্রিটিসাইজ করার মতো একজনই আছে, সেটা কাজল মাহমুদ। এবং ভালো হলেও সে তখন বলে যে তোমার আজকের এটা ভালো হয়েছে, এবং ভালো না হলে একদম স্ট্রেইট বলে দেয়। তো এই জন্যই বললাম। আর আপনি আমার ছেলের কথা আসি এখন। ছেলে বড় ছেলে শামির মাহমুদ, এই যে চ্যানেল আই সেরা কণ্ঠে রিয়েলিটি শো, যে ওটা টপ ফাইনালিস্ট, এখনো গ্র্যান্ড ফিনালে হয় নাই, তো ওটাতে আছে ও। আমি এবং আমার ছেলে, মানে আমি তো শুরু করেছি ওস্তাদ সঞ্জীবদের কাছে, তারপরে আমার ছেলে পুরাটা, ওর যখন 7 বছর বয়স তখন থেকে সে ক্লাসিক্যালের তালিম নিয়েছে। আসলে আমি একটু পেছনে যেতে চাই। যারা গান করেন, যারা গান পাগল মানুষ, তাদেরকে একটু ক্লাসিক্যাল জানতে হবে, মাস্ট এবং মাস্ট, অবশ্যই জানতে হবে। যদি ক্লাসিক্যাল না জানেন, আমাদের দেশে এখন একটা কথা আছে যে ভাইরাল শিল্পী, হ্যাঁ ভাইরাস হয়ে যাবে। কারণ আপনি যদি ক্লাসিক্যাল না জানেন, তাহলে আপনি কিন্তু গান জানলেন না। ওই একটা গান দিয়ে ভাইরাল হয়ে গেলেন, সে ভাইরাল শিল্পী কিন্তু খুব বেশি দিন বাঁচে না। আমার জীবনের 38 বছরের অভিজ্ঞতা আছে, যে এই অভিজ্ঞতার মধ্যে আমি যাদেরকে দেখেছি তাদের অনেকেই নাই। ওই যে হঠাৎ করে ভাইরাল হওয়ার কারণে ওরা ভাইরাসে আক্রান্ত হয়ে শেষ হয়ে গেছে। সুতরাং এই যে নাজনীন আহমেদ বললেন যে ক্লাসিক্যাল যে গান তার সন্তানকে শিখিয়েছে, তিনি শিখেছেন, আসলে এই ক্লাসিকের কারণে কিন্তু তারা বেঁচে আছে এবং বেঁচে থাকবেন। কারণ হচ্ছে যে ক্লাসিক্যাল এমনই একটা জিনিস যেটা হলো এই গানের শুরু সারগাম দিয়ে শুরু হয়। সারগাম যদি এই 7টি সুর কেউ না জানে, তাহলে সে কিন্তু আর গানের শিল্পী হয় না। তো আমরা এখন একটা গান শুনতে চাই। নাজনীন আহমেদ, আপনি আমাদেরকে যদি শোনান আপনার পছন্দের আরেকটি গান। নিশ্চয়ই, আমি আরেকটি গান শোনাচ্ছি, চেষ্টা করছি। এবার আমি সন্ধ্যা মুখার্জির একটা গান গাইব। জি অবশ্যই, চলেন শুনে আসি গান। খোলায় আকাশ কি কত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। খোলায় আকাশ কি এত ভালো লাগতো যদি কিছু কিছু মেঘ নাই ঢাকতো, যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই, যদি সারাক্ষণ থাকতাম সামনে আমি দেখতাম আর আমার দাম নেই, যেন মাঝে মাঝে আড়ালে না হারালে ওই মন কি এমন মনে রাখতো, বলো জীবন কি সুন্দর হতো এমন যদি একটু ব্যথা নাই থাকতো। ধন্যবাদ, আপনার গানটা খুব ভালো লাগলো। যে আসলে এই ধরনের গান এই সময়ে খুব প্রয়োজন ছিল। আমাদের দর্শকরা খুব ফিল করছে আপনার গানগুলো, যে আসলেই আপনি সংবাদ উপস্থাপিকা হিসেবে একরকম আর সঙ্গীত শিল্পী হিসেবে আপনার পরিধি আলাদা। আচ্ছা, আমরা যদি এভাবে যাই যে কি বলে আপনার এই বিভিন্ন রকমের গানের যে বিষয়গুলা, সেখান থেকে অন্য একটা ধারার গানে আপনি যদি যান, ক্লাসিক্যাল বা অন্য একটা গান যদি আমাদেরকে শোনান। নিশ্চয়ই, আমি একটা রবীন্দ্রসঙ্গীত শোনাতে পারি। দুটো তো আধুনিক গান শোনালাম,
তো একটা রবীন্দ্রসঙ্গীত শোনাচ্ছি আমি, আমার খুব পছন্দের, আমার মনে হয় আমার দর্শকদেরও ভালো লাগবে, আপনার রূপসী বাংলা দর্শকদেরও ভালো লাগবে। দর্শক চলুন আমরা শুনে আসি একে রবীন্দ্রসঙ্গীত নাজনীন আহমেদের কণ্ঠে। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, আমি সকল দাগে হব দাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী, তোমার পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলায় শয়ন। পথের কাঁটা করব চয়ন, সেথায় তোমার ধুলার শয়ন। সেথায় আঁচল পাতবো আমার তোমার রাগে অনুরাগে কলঙ্ক ভাগী। আমি তোমার প্রেমে হব সবার কলঙ্ক ভাগী। চমৎকার। আপনার আসলে আধুনিক গানের সাথে যে আপনার যে গলা যায় তার পাশে কিন্তু এই রবীন্দ্রসঙ্গীতে কিন্তু আপনি চমৎকার পরিবেশন করেন। এটা কিন্তু একটা আলাদা বৈশিষ্ট্যের গান, কারণ আধুনিক, ফোক এবং রবীন্দ্রসঙ্গীত সে কিন্তু তিন ধাঁচের। তো এই যে বিভিন্ন ধাঁচের আপনি গান করেন, আপনি এই আধুনিকের পাশাপাশি রবীন্দ্রসঙ্গীতও শিখেছেন আপনার মন থেকে করা? হ্যাঁ, মন থেকে। আর যেহেতু ওই যে আগে আবারও বলছি, ক্লাসিক্যালটা জানা থাকলে আপনার সব ধরনের গানই আপনি গাইতে পারেন। আপনার গলায় কোনটা স্যুট করছে না, দ্যাট ইজ ডিফারেন্ট, বাট আপনি গান গাওয়ার চেষ্টা, অ্যাটলিস্ট আপনি সুরে গাইতে পারবেন। একটু হইলেও সুর থেকে ডেভিয়েশন হওয়ার বা বিচ্যুতি হওয়ার চান্সেসটা অনেক কম থাকে আর কি, এটাই। তবে গানটা তো আসলে গাইলেই হয় না, যদিও গাচ্ছি, আপনারা বলছেন আমি গাচ্ছি বা আমার দর্শকরা বলে আমি গাই, আমার ফেসবুকেও মাঝে মধ্যে গেয়ে দেই নিজের ভালো লাগার জন্য, কিন্তু আমি আসলে ওভাবে স্যাটিসফাইড হতে পারি না। এই জন্য পারি না, গানটা আসলে একদম প্র্যাকটিস ভালো মতো করা উচিত গানটা গাইতে গেলে। তো যেহেতু আমি ওইভাবে সময় দিতে পারি না, এটা নিজের কাছে নিজের একটা গিল্টি ফিলিংস, এবং আমি সেই অপরাধ বোধে ভুগি, বাট ভালোবাসা থেকে গানটা গাওয়ার চেষ্টা করি। তো এখানে ভুল ত্রুটি তো হয়, এবং আজকেও হয়েছে, তো সেটা আপনারা সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন, এটা আমার অনুরোধ থাকলো আপনাদের কাছে। দর্শক আমরা এবার চলুন নাজনীন আহমেদের আরেকটি গান শুনে আসি। হ্যাঁ, এবার দেখি আমরা আধুনিক গানের মধ্যেই যাব। আমাদের দেশে আসলে এত সুন্দর সুন্দর গান আছে, এমন অনেক গান আছে যেগুলো আমরা হয়তো ওভাবে এখন শোনা যায় না বা শোনা হয় না, তারপরও এখনকার এই জেনারেশনের শিল্পীরা বেশ ওই গানগুলোকে তুলে ধরছেন, সেটা আমার কাছে খুব ভালো লাগে, একটা ভালো লাগার ব্যাপার। তো ওখান থেকে আমি একটা গান গাইবার চেষ্টা করছি। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। শত জনমের স্বপ্ন তুমি আমার জীবনে, কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে।
চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি ঢেলে, মধু মিলনে মালায়ার চন্দনে হৃদয়ের সবটুকু সুবাস দিয়েছি ঢেলে। কত সাধনা এমন ভাগ্য মেলে, কত সাধনা এমন ভাগ্য মেলে। ধন্যবাদ, আপনার গানটা অনেক সুন্দর হয়েছে এবং চমৎকার আপনার পরিবেশনা, আপনার পরিবেশনা তার জন্য আপনাকে অনেক ধন্যবাদ। আর আমরা একটু দর্শকদের জানিয়ে দিতে চাই, নাজনীন আহমেদ দীর্ঘদিন ধরে গান করছেন, কিন্তু সে যেহেতু বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের একটি পদ ব্যবহার করছেন, অনেক দিন ধরে বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদের সহসভাপতি হিসেবে রয়েছেন। আমরা বাংলাদেশ সাংস্কৃতিক পরিষদ থেকে আমরা সিদ্ধান্ত নিয়েছি যে এবছর নভেম্বরে তার আমরা একটি একক সন্ধ্যা করব শিল্পকলা একাডেমিতে। সেই অনুষ্ঠানে আপনাদের দাওয়াত রইল। নাজনীন আহমেদ তার বিভিন্ন রকমের গান, আধুনিক, নজরুল, রবীন্দ্র, সব ধরনের গানই সেই অনুষ্ঠানে পরিবেশন করবেন এবং সেই অনুষ্ঠানে আপনাদের আমরা দাওয়াত দিয়ে রাখলাম। নাজনীন আপা, আমরা শেষ করতে চাই, শেষ করার আগে আপনি আমাদের আজকের যে দর্শক বা এই প্রজন্মের যে শিল্পী যারা আছে তাদের জন্য যদি আপনার কোনো কথা থাকে বা আপনার কোনো অভিব্যক্তি থাকে আপনি বলে দেন। আবারও অনেক ধন্যবাদ আপনাকে আমাকে আমন্ত্রণ জানাবার জন্য। রূপসী বাংলার যারা কর্ণধার আছেন তাদেরকে অনেক ধন্যবাদ, যারা ক্যামেরার পিছনে আছেন তাদের সবাইকে সবার প্রতি কৃতজ্ঞতা। আর এত সুন্দর করে অনুষ্ঠানটা তুলে ধরেছেন। আরেকটা যেটা, সেটা অবশ্যই আমার এই জেনারেশনের নট অনলি শিল্পী, যে কোনো মানে এই জেনারেশনে যারা কাজ করছে তারা খুব ভালো করছে। আমি খুবই প্রাউড ফিল করছি তাদের কাজে, সেটা যে কোনো সেক্টরে, যেমন আপনার সংবাদ উপস্থাপিকা বা সংবাদ উপস্থাপনাতে, তারপরে গানের জগতে, সব জায়গাতেই তারা কিন্তু শিখে আসছে। এই জিনিসটা আমার কাছে ভালো লাগছে। হ্যাঁ, দু একজন তো আপনি যেটা বলছিলেন যে ভাইরাল আর্টিস্ট, তারা একটা দুইটা ওভাবে হতে চায়, এটা থাকবে, যুগ যুগ ধরে এরকম হয়ে আসছে। তো এইটা যে বাড়তে দেওয়া যাবে না। তবে আমার অনুরোধ এবং আমি আশা করব যে যেভাবে চলছে এখানে সঙ্গীত জগৎটা বা সংবাদ উপস্থাপন, মানে সংবাদ কর্মী হিসেবে আমি বলতে চাই যে এই জায়গাগুলো চলুক। এবং আমার তো মনে হচ্ছে যে আরেকটা রেভলিউশন হয়েছে খুব অল্প সময়ের মধ্যে। এই গত এক সপ্তাহ হলো আমরা সবাই দেখেছি, আমরা শুনলাম বা আমরা সবাই জানি, সবাই আমরা বলছি যে নতুন করে আবার স্বাধীন বাংলাদেশ আমরা পেয়েছি। তো এখানে একটা কথা বলার আছে আমার এই জেনারেশনকে, যদিও মানে আমাদের অনেক কিছু বলার আর দরকার পড়ছে না, আমরা চোখেই দেখছি, বাট তারপরেও একটা কথাই বলবো যে তোমরা যেভাবে কাজ করছো এভাবে এগিয়ে যাও, নতুন করে আরো একটা বাংলাদেশ একদম এমন ভাবে তৈরি করো যেন এই বাংলাদেশটা পৃথিবীতে একটা রোল মডেল হয়ে থাকে, সেটা সব সেক্টরে। এটাই আমার এই জেনারেশনের কাছে চাওয়া।